বাইরে আকাশ ভেঙে অনবরত বৃষ্টি হয়েই চলেছে। প্রতি রবিবারের মতোই নিতাই উপস্থিত হয়েছে পছন্দের শৈলদার বাড়িতে। যেখানে যতই কাজ হয়, রবিবারের সন্ধ্যাতে শৈলদার বাড়িতে আড্ডা না হলে যেন কি একটা মনে হয়। নিতাই ছাতা বন্ধ করে দরজাতে ধাক্কা দিতেই শৈল দরজা খুলে দেয়। হো নিতাই, এসো এসো, ভিতরে এসো। এত বৃষ্টির মধ্যে আমি তো ভাবছিলাম আজকে আর আসবে না। যতই বৃষ্টি হোক, তোমার কাছে না আসলে হয়। হো রমেন, তুইও এসে গেছিস? আমি তো বেশ অনেকটা আগেই এসে গেছি। শৈলদা ভাবছিল আজকে হয়তো আর তুই আসবি না। আচ্ছা তোমরা বসো, বর্ষার সন্ধ্যেতে গরমা গরম পেঁয়াজি আর আদার চা দারুণ হবে। তা শৈলদা, আজকে তোমার জীবনের কোন ঘটনাটা শোনাবে? আচ্ছা শৈলদা, তুমি তো বলেছিলে অল্প বয়সে লাশ ঘরে লাশ কাটার কাজও করেছো। তো এমন কাজ করতে গিয়ে কি কোনো অভিজ্ঞতা হয়নি? তা আবার হয়নি। একবার তো এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল যা কখনোই ভোলার নয়। সেটা অবশ্য অনেকবার তোমাদেরকে বলবো বলে ভেবেছি, কিন্তু তোমরা ভয় পাবে কিনা ভেবেই আর বলিনি। না না, ভয় পাবো কেন? শুনি না কতটা ভয়ঙ্কর। হ্যাঁ হ্যাঁ বলো, এমন বৃষ্টি সন্ধ্যাতে অমন ভয়ঙ্কর ঘটনাই তো ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, শুনতে যখন চাইছো বেশ বলছি তবে। তা প্রায় বছর 30 আগের কথা তো হবেই। তখন আমি লাশ কাটা আর সেলাইয়ের কাজ করি। এখনকার শুদ্ধ ভাষাতে যাকে পোস্টমর্টেম বলে। সেবার আমি ছিলাম নগনপুরে। তোমরা তো জানোই, পোস্টমর্টম করার জন্য লাশ আসার কোনো সঠিক সময় নেই। যখন তখন লাশ এসে উপস্থিত হয়। সেদিন বারটা ছিল শনিবার, আর শ্রাবণের ভরা বর্ষা। অনবরত বৃষ্টি হয়েই চলেছে। কাজ নেই ভেবেই রাতে আলু ভাতে খেয়ে শুতে গেলাম। কতটা রাত হবে জানা ছিল না। হঠাৎ দরজাতে টোকা পড়ল 3 বার। আওয়াজটা ধীরে হলেও বেশ জোরালো। এমন বৃষ্টি রাতে কি আবার ডাকতে এলো? ধুর, আর উঠব না, যে হয় হবে, ডেকে চলে যাক। কিছুটা সময় চুপ। তারপর আবার দরজাতে সেই 3 বার টোকা। না, উঠে দরজাটা খুলে দেখি। প্রবল অনিচ্ছা নিয়ে খাট থেকে উঠে গিয়ে দরজা খুললাম। দরজা খুলে দেখি একটা অল্প বয়সী, মানে 19-20 বছরের একটা মেয়ে দরজার বাইরে দাঁড়িয়ে। এত রাতে এমন বৃষ্টির মধ্যেই এসেছে, কিন্তু অবাক করার বিষয় একটুও ভিজেনি। তুমি এত রাতে? এসো, ভিতরে এসো। না, আমি ভিতরে যাব না। আপনাকে দিয়ে ভীষণ দরকার আছে আমার। আমাকে দিয়ে তোমার কি দরকার আছে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আর আগে তোমার সাথে কখনো দেখা হয়েছিল বলেও তো মনে করতে পারছি না। না, আপনি আগে আমাকে দেখেননি। আসলে আসলে মনে হচ্ছিল মেয়েটি যেন কিছু দরকারি কথা বলতে চেয়েও বলতে পারছে না। কি হয়েছে বলো তো? আরও একবার ঘরের ভিতরে আসতে বললেও এলো না। আমার ঘরের ভিতরে ঢোকা ঠিক নয়। আপনাকে এখনই একবার লাশ কাটার ঘরে যেতে হবে। একটা লাশ এসেছে। আমি এবার সত্যি ভীষণ অবাক হলাম। লাশ ঘরে লাশ এসেছে, মেয়েটি জানলো কি করে? আর আমাকে এখন যেতেই বা বলছে কেন? তুমি জানলে কি করে লাশ ঘরে লাশ এসেছে, আর আমাকে ওখানে এখন যেতেই বা বলছো কেন? আপনাকে লাশটির পোস্টমর্টেম করতে হবে। তুমি হয়তো জানো না, রাতে কোনো পোস্টমর্টেম হয় না। এটা ভীষণ দরকারি। আজ রাতে সেটা না করলে হবে না। কিন্তু তুমি কে? কেনই বা আমাকে এত রাতে পোস্টমর্টম করতে যাওয়ার কথা বলছো? আপনি আজ রাতে পোস্টমর্টেম ঘরে গেলে পরোক্ষভাবে একজনের সাহায্য করতে পারবেন।
আমি পরোক্ষভাবে কারো সাহায্য করতে পারবো? কী সব বলছো? তুমি এতটাই হেয়ালি করে কথা বলছো যে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর দেরি করবেন না, আর 2 ঘন্টা পরেই ভোর হয়ে যাবে, তারপর আর কিছুই করা যাবে না। মেয়েটি এমনভাবেই আমাকে বলল যে আমি আর না করতে পারলাম না। এত রাতে এসে এমন একটা অল্প বয়সী সুন্দরী মেয়ে যখন বলছে, নিশ্চয়ই মিথ্যা কথা হবে না। আমার ঘর বা আমার কাছ থেকে চুরি করার মতো কিছুই নেই। আচ্ছা, তুমি যখন বলছো আমি যাচ্ছি, তবে কোনো মিথ্যা কথা বললে কিন্তু তুমি হাজতে যাবে। আমার আর হাজতে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। মিথ্যা কথা বলছি না, এটুকু বিশ্বাস রাখতেই পারেন। তবে তবে কি? ও কিছু না, চলুন। আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম বৃষ্টি রাতের অন্ধকারে লাশ ঘরের দিকে। তুমি আমার ছাতার নিচে আসো, ভিজে যাবে তো। বলার পর মেয়েটি ছাতার নিচে এলো। চলতে চলতে মেয়েটার দিকে একবার তাকালাম। শরীরটা যেন একটু বেশিই রকম সাদা, আর শরীরের জায়গায় জায়গায় রক্ত জমে কাল সিটে পড়ে গেছে। মার খেয়ে রক্ত জমে গেলে যেমনটা হয় ঠিক তেমন। আচ্ছা, তোমার বাড়ি কোথায় বলো তো? এমন বৃষ্টি রাতের অন্ধকারে তোমার একা একা বাইরে বেরোতে ভয় করলো না? আমার আর বাড়ি বলে কিছুই নেই। সবার সাথে একসঙ্গে মিলেমিশে একটা সুন্দর ঘর তৈরি করব ভেবেছিলাম, কিন্তু লোভী মানুষদের জন্য আর তা হলো না। আর সত্যি বলতে কি, আমার এখন আর কোনো ভয় লাগে না, আর লাগার কথাও নয়। মেয়েটির পায়ের দিকে চোখ পড়তে কিছু সময়ের জন্য সত্যি বুকের কলিজাটা যেন মুখে চলে এসেছিল। আমি দেখলাম মেয়েটির পা দুটি পিছনের দিকে বাঁকানো, আর হাওয়াতে যেন ভাসছে। ভালো করে আবার দেখলাম, কই না তো, সবই তো ঠিক আছে। আমি কি মেয়েটাকে নিয়ে একটু বেশিই ভাবছি? নিজেই নিজেকে নিয়ে হাসছিলাম। কত তো লাশ কেটেছি এই হাত দিয়ে, কই এত ভয় তো পাইনি। তবে আজকে ভয় পাচ্ছি কেন? এই সব ভাবছিলাম। এমন সময় কুত থেকে একটা কালো মোটা বিড়াল পথের মাঝে এসে দাঁড়ালো। একভাবে কিছু সময় মেয়েটির দিকে তাকিয়ে কেমন করুণ স্বরে ডাকতে লাগলো। আর যেমনভাবে হঠাৎ করে অন্ধকার থেকে আগমন ঘটেছিল, তেমনই হঠাৎ করেই অন্ধকারে মিলিয়ে যায়। মেয়েটি যেন ইচ্ছা করেই বিষয়টি এড়িয়ে গেল। ওই যে লাশ ঘর চলে এসেছে। একটু এগিয়ে দেখলাম লাশ ঘরের দরজা খোলা, ভাঙা তালা নিচেই পড়ে আছে। কেউ যেন সজোরে তালা ভেঙে ঘরে ঢুকেছে। দরজার তালাটা এমন করে কে ভেঙে ফেললো? তুমি এমন করছো নাকি? মেয়েটি আমার জিজ্ঞাসা করা কথাটার কোনো উত্তর না দিয়ে বলল, ঘরের ভিতরে যান, লাশটি ওখানেই আছে। আচ্ছা, দেখছি। লাশ ঘরের ভিতরে ঢুকে আলোটা জ্বাললাম। দেখি কাপড় দিয়ে ঢাকা একটি লাশ, সাদা চাদরে ছোপ ছোপ রক্ত লেগে রয়েছে। মেয়েটা তো বাইরে বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে আছে। এবার পুরো বিষয়টি জেনে নিতে হবে। কার লাশ, ও কিভাবে খবর পেল, পুলিশকে খবর দিয়েছে কিনা, সব জানতে হবে। ঘরের বাইরে বেরিয়ে দেখি মেয়ে তো দূরের কথা, কোনো জনপ্রাণী দূর দূরান্ত অবধি দেখা যাচ্ছে না। মেয়েটা আমাকে ডেকে নিয়ে এলো, আবার এখন নিজেই গায়েব। নিঘাত কোনো বড় ঘটনা ঘটেছে এর পিছনে। কি করব ভাবছি, হঠাৎ মনে হলো একবার লাশটার চেহারাটা দেখি। সেই মতো ভাবনা নিয়ে লাশ ঘরের ভিতরে গিয়ে লাশটার মুখের কাপড়টা সরাতে জীবনে প্রথমবার এত বড় ধাক্কা খেলাম। লাশটা আর কারো নয়, এটা হলো সেই মেয়েটার, যে আমাকে এই বৃষ্টি রাতে লাশ ঘরে ডেকে এনেছে। লাশটির চেহারার অবস্থাও বিভৎস। শরীর আর ধর আলাদা হয়ে গেছে, যেন খুব ধারালো কিছু দিয়ে
এক আঘাতেই শরীর থেকে ধরটাকে আলাদা করে দিয়েছে। মেয়েটির চোখ দুটো খোলা, ধরের জায়গা থেকে তখনও রক্ত বের হচ্ছে। হয়তো আমি লাশ কাটার সেলাইয়ের কাজ করি বলেই অমন বৃষ্টির রাতে একা তখনও ওখানে দাঁড়িয়েছিলাম। ভয় পাওয়ার অবশ্য আরও কিছু বাকি ছিল। এই ঘরে আর এক মুহূর্ত থাকবো না এটা ভেবে বেরোতে যাচ্ছি, তখনই একটা ঠান্ডা হাত আমার কবজি চেপে ধরল। ঘাড়টা নিচু করে দেখি আমার সামনে পড়ে থাকা মেয়েটির লাশটাই আমার কবজি চেপে ধরেছে। খোলা চোখ দুটি আমার দিকেই ঘুরল। চলে যাবেন না দয়া করে, আমার ধর আর শরীরটা জুড়ে দিন, না হলে আমি বদলা নিতে পারবো না। আমার মুখ দিয়ে তখন একটাও শব্দ বের হচ্ছে না। আপনাকে এত রাতে এখানে এজন্যই ডেকে এনেছি। আমি কোনো মতে হাতটা ছাড়িয়ে যেই না দরজার দিকে এগিয়েছি, অমনি দরজার সামনে দাঁড়িয়ে ধরহীন লাশটি। আমি আপনার কোনো ক্ষতি করব না, শুধু আপনার আমার জন্য ওই একটা কাজই করে দিতে হবে। যারা আমাকে খুন করেছে তাদের আমি ছাড়বো না। আমার মুখ থেকে আপনা থেকেই বেরিয়ে এলো, খুন। এরপর মেয়েটি তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলতে শুরু করলো। আমার নাম মাধুরী। আজ থেকে মাস 3 আগে সনাতনের সাথে আমার বিয়ে হয়। প্রথম কদিন বেশ আনন্দেই কেটে গেছিল, কিন্তু ধীরে ধীরে সনাতনের আসল চেহারাটা বেরিয়ে আসে। মাধুরী, তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। বলো না কি? তোমাকে তোমার বাবার থেকে 5 লক্ষ টাকা আনতে হবে। 5 লক্ষ টাকা? সে কি গো, কি জন্য? কি জন্য আনতে হবে তারও তো কৈফিয়ত দেব না, যা বলছি তাই করো। ইছাপুরে তোমাদের যে জমিটা আছে ওটা তোমার বাবাকে বিক্রি করে দিতে বলো। আমার এখনো আর একটা ছোট বোন আছে, ওটা বিক্রি করেই বোনের বিয়ে দেওয়া হবে। ও বোনের বিয়ে যখন হবে তখন হবে, এখন তো হচ্ছে না। এখন আমার টাকার দরকার। কিন্তু কি কারণে দরকার? আবার এক কথা, তবে রে। সনাতন, তুমি আমার গায়ে হাত তুললে? তোমার এত অধপতন! ছি 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 ছি। বেশ করেছি, মেরেছি, দরকারে আবার মারবো। 2 দিন সময় দিলাম, জমি বিক্রি করে টাকার বন্দোবস্ত না করতে পারলে কপালে আরও দুঃখ আছে। বাবা এমনিতেই অনেক কষ্ট করে আমার বিয়ে দিয়েছে, তারপর কি করে গিয়ে বাবাকে বলতাম, বাবা টাকা দাও, তোমার জামাই পণ চেয়েছে। আমিও ঠিক করি কোনোভাবেই পণ দেব না। 2 দিন পর। কিরে, টাকাটা এনেছিস? কোন টাকা? কোন টাকা বুঝতে পারছিস না? ন্যাকামো হচ্ছে। আমি কোনো টাকা আনতে পারবো না। বাবাকে কোন মুখে গিয়ে বলবো যে যাকে দেখে মেয়ে বিয়ে দিয়েছিল সে এখন শ্বশুরের জমি বিক্রির টাকা খাবে? যত বড় মুখ নয় তত বড় কথা। আহ, লাগছে লাগছে আমার, মেরো না। মারবো না মানে? এরপর থেকে সনাতন রোজ আমাকে ভীষণ অত্যাচার করতে থাকে, আর রোজ টাকা আনার চাপ দেয়, আর সাথে এটাও বলে দেয় যদি আমি থানাতে যাই তাহলে আমার বড় বোনের বড় সর্বনাশ করে দেবে। তাই সব কিছু মুখ বুজে সহ্য করতে থাকি আমি। কালকে গভীর রাতে নেশা করে বাড়িতে ফেরে সনাতন। আর কতটা নিচে নামবে তুমি? এখন নেশাও ধরেছো? নেশা করব না তো কি করব? তোর মতো এমন অভাগী যার সংসারে থাকবে তার কি আর উন্নতি হতে পারে? আজকে আমার চাকরিটাও চলে গেছে। মাসের অর্ধেক দিন কাজে যাবে না তুমি, বন্ধুদের সাথে তাস খেলবে বসে বসে শুধু। শ্বশুরের জমি বিক্রি করিয়ে সেই টাকায় বসে বসে খাওয়ার পরিকল্পনা করবে তুমি, বউকে ধরে আবার পেটাবেও। আর আমি অভাগী বলতে লজ্জা করে না তোমার? আজ তোর একদিন কি আমার একদিন।
এই বলে সনাতন রান্নাঘর থেকে ধারালো বটি এনে আমার গলাতে বসিয়ে দেয়। জানেন তো, ভীষণ ভীষণ কষ্ট হচ্ছিল আমার। আমাকে মেরে ফেলে সনাতন বুঝতে পারে পুলিশে জানাজানি হলে বিপদে পড়বে, তাই এখানে ফেলে দিয়ে যায়। আর এখান থেকে ইচ্ছাপুর অনেক দূর, সেই অবধি খবর পৌঁছাতে পৌঁছাতে শরীরে পচন ধরে যাবে, আর খবর পৌঁছালেও কোনো মিথ্যা ঘটনা বলে দেবে। আপনিই বলুন, মেয়েদের কি সুস্থভাবে বেঁচে থাকার অধিকার নেই? তাহলে তো ভালো জামাই দেখে বিয়ে না দিয়ে মেয়েদের ঘরে রাখাই ঠিক প্রতিটি বাবার। আজ রাতের পর থেকেই শরীরে পচন ধরবে, তার আগেই যদি আপনি আমার শরীরের সাথে ধরটা জুড়ে দেন, তাহলে আমি ওই পাপীর উপযুক্ত শাস্তিটা দিতে পারবো। কিছু অপরাধের শাস্তি মৃত্যুই হয়। সব কথা শুনে আমার চোয়াল শক্ত হয়ে উঠল। মেয়েটা তো একটা কথাও ভুল বলেনি। মেয়েটার ধর আর শরীরের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে কতটা নৃশংস হলে কেউ কারোর সাথে অমন করতে পারে। কাজটা বেআইনি হলেও আমি করব। কিছু কাজ এমন থাকে যা করলে বিবেক খুব খুশি হয়। অবাস্তব মনে হলেও এটা তো স্বীকার করতেই হবে, এই পৃথিবীতেই সব অপরাধের শাস্তি পেয়ে যেতে হয়। আর মাধুরীর সাথে সনাতন যা করেছে, সেই পাপের শাস্তির মাধ্যম হিসাবে সর্বশক্তিমান হয়তো আমাকেই বেছে নিয়েছে। মাধুরী, হ্যাঁ আমি রাজি। হ্যাঁ, আমি তোমার শরীর সেলাই করে দিচ্ছি। এরপর আমি মাধুরীর শরীরের সাথে ধর সেলাই করে দিলাম। কাজ শেষ হলে মাধুরী অন্ধকারে মিলিয়ে যায়। একদিন পর পেপার পড়তে গিয়ে একটা খবর চোখে পড়ল। ইছাপুর নামক গ্রামে সনাতন নামে এক জনৈকর শরীর থেকে ধর আলাদা হওয়া দেহ পুলিশ উদ্ধার করেছে। কে বা কারা এটা করেছে কিছুই জানা যায়নি। তবে বলে রাখা ভালো, সনাতনের বউ মাধুরীও দিন দুয়েক আগেই নিখোঁজ হয়েছিল। সনাতন নাকি নিজে গিয়েই থানাতে রিপোর্ট করেছিল। পুলিশ তদন্ত শুরু করেছে। এরপর মাধুরীর আর কোনো দেখা পাইনি আমি। এমন অলৌকিক অভিজ্ঞতা আর কোনোদিন আমার সাথে হয়নি। শৈল সব কথা বলা শেষ করলে নিতাই আর রমেন একে অপরের দিকে চাওয়াচাই করে। ওরা বৃষ্টির রাতের অন্ধকারে শ্মশানের পাশ দিয়ে বাড়িতে ফিরবে কি করে? আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।